প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি একুশাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে একুশাতে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি। আমরা সকলেই জানি যে সারা বিশ্বের সাথে বাংলাদেশেও করোনা পরিস্থিতির যে অবস্থান আমরা প্রতিদিনই দেখছি, সংক্রমণের হার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, তার সাথে মৃত্যুর সংখ্যাটাও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। সরকারের পক্ষ থেকে বারংবার সতর্কতার অবস্থান নিয়ে কথা বলা হচ্ছে এবং সামনে কঠোর লকডাউন আসবে সেই সিদ্ধান্ত হয়ে গেছে, আমরা সকলে সেটি জানি। এবং তার সাথে সাথে আমরা জানি যে এই করোনাকালীন মহামারী পরিস্থিতির মধ্যেও সম্প্রতি বাংলাদেশে বাইডেন প্রশাসনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জনাব জন ক্যারি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে আমন্ত্রণের জন্য কয়েক ঘন্টা সফরে ঢাকায় এসেছেন দিল্লি হয়ে। তিনি কথা বলেছেন করোনা পরিস্থিতি নিয়ে, কথা বলেছেন রোহিঙ্গা সমস্যা নিয়ে এবং জলবায়ু বিষয়ক সমস্যা নিয়েও কথা বলেছেন। এই জায়গাগুলো নিয়ে এবং করোনা পরিস্থিতির সার্বিক অবস্থা নিয়ে আমরা কথা বলার আজকে চেষ্টা করব এবং এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন জনাব ডক্টর তারেক হোসেন, আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, এডিবি এবং উপদেষ্টা, কোভিড-19 উপদেষ্টা কমিটি। আমাদের সাথে ভার্চুয়ালি আরও সংযুক্ত আছেন জনাব ওয়ালিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত, এবং সেই সাথে আমাদের সাথে আরও সংযুক্ত আছেন অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন, পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনাটি শুরু করতে চাইব ডক্টর তারেক হোসেন স্যারের কাছ থেকে। স্যার, আপনি নিয়মিতই আমাদের সঙ্গে প্রতিদিন সময় দিচ্ছেন করোনা ভাইরাস পরিস্থিতি, সতর্কতা, করণীয় জায়গাগুলো নিয়ে। আমরা প্রথমে আপনার কাছ থেকে একটু শুনতে চাইব যে সার্বিক অবস্থান, সামনে কঠোর লকডাউনের ঘোষণা এসছে, কিন্তু জনগণের মধ্যে এখনও আমরা উদাসীনতা লক্ষ্য করছি, অনেক জায়গায় সমন্বয়হীনতা এবং হাসপাতালগুলোর আবারও চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার প্রিয় দর্শককে, আমার দুজন বিজ্ঞ প্যানেলিস্টকে। লকডাউন গতকাল ঘোষণা করা হয়েছে 14 তারিখ থেকে, এবং এটাকে বলা হচ্ছে ফুল লকডাউন। সবকিছু বন্ধ থাকবে, শুধু এমার্জেন্সি সার্ভিস, ইউটিলিটিস হয়তো খোলা থাকবে, হয়তো না খোলা থাকবে, এবং কোন রকম মুভমেন্ট আমরা করতে পারবো না, আমরা পাবলিক কোনো মুভমেন্ট করতে পারবো না। শুধু হসপিটালগুলি চালু থাকবে, অ্যাম্বুলেন্স চালু থাকবে, এটা প্রজ্ঞাপনটা হয়তো বিকালে আসবে। এই লকডাউনটার জন্য আমরা অ্যাডভোকেসি করছিলাম। আমাদের যে যত ফোরাম আছে, পাবলিক ফোরাম, মিনিস্ট্রিতে এবং বড় কথা মাস মিডিয়াতে, যে আমাদের একটি ফুল লকডাউন দিতে হবে। কেন দিতে হবে? কারণ ট্রান্সমিশনটা কাটতে হবে, আমার সোশ্যাল কন্ট্যাক্টটা কাটতে হবে। এই কারণে যে আমাদের যে হারে ইনফেকশন বেড়ে যাচ্ছে, এই হারে যদি বাড়তে থাকে, দেশ এবং জাতি একটা বিপর্যয়ের মধ্যে সম্মুখীন হবে। এই যুদ্ধ কিন্তু অন্য ধরনের যুদ্ধ। এই যুদ্ধ কিন্তু অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না, এই যুদ্ধ হয় সাইন্টিফিক এভিডেন্স দিয়ে। আমাদের টুলস থাকতে হবে, আমাদের যেখানে যেখানে গর্ত আছে, গর্ত বন্ধ করে দিতে হবে। এই জন্য আমরা জানি যে লকডাউন একটা হার্ড পলিসি। হ্যাঁ, লকডাউন একটা কষ্টদায়ক জিনিস। এক শ্রেণীর লোক সাফার করে আমাদের দেশে, সারা দুনিয়াতে গ্লোবালি ইকোনমি সাফার করে, কিন্তু যখন জীবন বাঁচানোর প্রয়োজন ওঠে তখন লকডাউন দিতে হয়। এই জন্য আমাদের সরকার, আমাদের জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে আমাদের লকডাউন হবে, ফুল লকডাউন হবে। এখন ফুল লকডাউনে আমরা বলছি যে ফুল সিস্টেম অ্যাপ্রোচ থাকতে হবে, শুধু হেলথ মিনিস্ট্রি অথবা হোম মিনিস্ট্রি না, সবগুলি সেক্টরাল থাকতে হবে। কারণ এটাকে তো সাকসেস করতে হবে, আমাদের তো অবজেক্টিভস রয়েছে। সাকসেস করার জন্য সবার পার্টিসিপেশন থাকতে হবে, এবং জনপ্রতিনিধিদের পার্টিসিপেশন অনেক বেশি। তাদের রোল, জনগণের নির্বাচিত লোকাল প্রতিনিধি, তাদের অনেক রোল রয়েছে, এবং জনগণ জনগণের নিজেদের দায়িত্ব রয়েছে। আমাদেরকে এটা মেনে নিতে হবে যে এই লকডাউন আমরা করবো। আমি যেটা বলতে চাই এই টিভির মাধ্যমে, আমার মনে হয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অ্যানালাইসিস করে দেখছে যে 7 দিনে আসলে আমাদের যে অবজেক্টিভ সেটা ফুলফিল করতে পারবো কিনা। আমার মনে হয় একটু ডিফিকাল্ট, আমাদেরকে 2 সপ্তাহ দিতে হবে। 2 সপ্তাহ দিলে আমরা ট্রান্সমিশন, ইনফেকশন এগুলোর উপর ইম্প্যাক্ট রাখতে পারবো। তারপর যখন একটা সহনশীল অবস্থার মধ্যে দিয়ে যখন একটা লোয়ার ডাউন হবে, তখন অন্যান্য মেজার্স নিব। আমাদের তো বেসিক মেজার্স তো চলবেই, তার মধ্যে অন্যতম হচ্ছে মাস্ক পরা, সেটা তো বন্ধ হবে না এখন। কারণ দেখেন, এইভাবে যে ইনফেকশন রেট বেড়ে যাচ্ছে হসপিটালগুলিতে, আমরা কাকে দোষ দিব? আমরা আমার ডাক্তারকে দোষ দিব, আমার নার্স বোনকে দোষ দিব, ভাইকে দোষ দিব? না, আমাদের তো এই দেশ সব, এমনকি আমেরিকাতে তো সবাইকে হসপিটালে নেওয়া যায় না। তাহলে প্রতিটা হসপিটালে অক্সিজেন সাপ্লাই, আইসিইউ একটা সিস্টেম, শুধু একটা বেড বসা দিলে তো হয় না। এই বেডটা তো অপারেট করার জন্য অভিজ্ঞ লোক লাগে। আমাদেরকে
রোগীর চাপ কমাতে হবে হসপিটালে। আমাদেরকে কোভিড হইলে কিন্তু হসপিটালে যাওয়া যাবে না। হ্যাঁ, কোভিড আমাদের বাসায় ট্রিটমেন্ট করা যাবে। আর কোভিড হইলে ডেঞ্জারাস তা না। কোভিড এর একটা কিছু যখন আপনার অক্সিজেন 93 নিচে নেমে আসে, তখন হয়তো এটা ইন্ডিকেট করে আপনাকে চলে যেতে হবে হসপিটালে। জি। এই শারীরিক অবস্থায় আমরা আসলে একটা খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে সময় পার করছি। জি। এই সময় সবার সবার রোল এবং সহযোগিতা সবার লাগবে, ক্রিটিক্যাল সবাইকে রোল, সতর্ক থাকতে হবে। নেতৃত্ব ক্রিটিক্যাল রোল পালন করছে, জি। নেতৃত্ব দিয়ে যাচ্ছে, কিন্তু নেতৃত্ব আর সব হসপিটালে যেতে পারবে না, সব বাসায় যেতে পারবে না, নেতৃত্ব তো কার্বন কপি করা যাবে না। জি। আর আমাদের দায়িত্ব আমরা বুঝতে পারি যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে জি। এবং এই সময়টা কাটাইতেই হবে। জি, ধন্যবাদ স্যার। আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা এবার একটু ওয়ালি রহমান স্যারের সাথে কথা বলতে চাইবো। স্যার, আপনার কাছে যে বিষয়টি একটু জানতে চাইবো, যে আমরা জানি যে করোনাকালীন মহামারীর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যে সামনে বলছিলাম যে এই অবস্থার মধ্যেও বাইডেন প্রশাসনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ক্যারি হিসাবে এসেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ভার্চুয়ালি যে শীর্ষ সম্মেলন রয়েছে সেই জায়গায় আমন্ত্রণ জানার জন্য তিনি এসেছেন, এবং এই সময়টা তো তার বাংলাদেশে আসা, দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সমস্যা, আমাদের জলবায়ু বিষয়ক সমস্যা, এই জায়গাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেই বিষয়ে একটু মতামত চাইবো স্যার। ধন্যবাদ। জন কেরি সাহেবের আসাটা একটা ভালো দিকটা আমি বলবো, যে কারণ তিনি বাইডেন প্রশাসনের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। আগে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ওবামা সাহেবের ক্যাবিনেটে, কিন্তু এখন তিনি পররাষ্ট্রমন্ত্রী না, কিন্তু তিনি মন্ত্রীর পর্যায়ে আর একটু উপরে, তিনি স্পেশাল এনভয় অফ দ্য প্রেসিডেন্ট। So he carries certain important যেটা অন্যরা ক্যাবিনেট মেম্বাররা অনেক ক্যারি করে না। তো কাজেই তার আশাটা অত্যন্ত ভালো সময়, মানে আমাদের স্পাইট অফ দি প্যান্ডেমিক যেটার ভিতরে আমরা যাচ্ছি, তিনি এসেছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং তার সাথে যে কথা হয়েছে প্রধানমন্ত্রীর, ভালো কথা হয়েছে। শুধু কথার কথা হয়নি যে আপনাকে দাওয়াত করছি 22-23 তারিখে ভার্চুয়াল সামিটে 44টা দেশের প্রধানকে ডাকা হচ্ছে। এছাড়াও তিনি বলছেন যে আপনাকে আমরা একটা বিশেষ একটা রেসপেক্ট আমরা দিতে বসে মিটিংয়ে, যে কাজ আপনি যেখানে করেছেন বাংলাদেশে, আপনার যে যে স্বল্প যে কি বলে রিসোর্সেস আমাদের আছে, সেই রিসোর্সের সমেত আপনি যে কাজ করেছেন বাংলাদেশের জন্য, কাজে আপনি একটা জিনিস গ্রহণ করে ফেলেছেন আপনার জন্য। কাজে আমরা আপনার কাছে এসেছি এবং আপনার মূল্যবান বক্তব্য আমরা শুনতে চাইব সেই ভার্চুয়াল সাবজেক্ট। এছাড়া তিনি আরো কিছু বলেছেন যেটা আমার কাছে খুব ভালো মনে হলো, এবং তাদের যে কতটা সিনসিয়ারিটি আছে এই সরকারের, সেটা একটা প্রমাণ হচ্ছে যে মায়ানমার নিয়ে তিনি অনেক কথা বললেন। এটা আমি আশা করিনি যে এতটা তিনি বলবেন। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন মায়ানমার সম্বন্ধে করেন না আপনার, কিন্তু তাদের এমনি কোনো সমস্যা কখনোই ছিল না। সিকিউরিটি কাউন্সিলে সবসময় ভোট দিয়েছে আমাদের জন্য, আমাদের বিপক্ষে ভোট দিয়েছে, আর মায়ানমারের পক্ষে ভোট দিয়েছে চায়না এবং রাশিয়া। তো এসব কথা তাদের দেশে হয়েছে। তবে তারা তিনি একটা জিনিস বলেছেন যেটা আমি জানতাম না, যে তিনি এই নতুন নতুন জবে এসে তিনি একটা জার্নি করেছিলেন, ভিজিট করেছিলেন নেপিডোতে, এবং নেপিডোতে গিয়ে তিনি জানাল দেন, রিকোয়েস্ট দেখেন যে তোমরা বন্ধ করো এবং গো ব্যাক টু স্ট্যাটাস কোয়া অ্যান্টি। এই স্ট্যাটাস কোয়া অ্যান্টি মানে হচ্ছে যে ওকে আন্তর্জাতিক ফিরিয়ে আনো এবং তোমরা ইলেকশন দাও আরেকবার, ব্রিং হার ব্যাক। আর এই যে দেশে যে এটা সিভিল ওয়ারের দিকে যাচ্ছে তোমরা এটা বন্ধ করো। সে খুব দুঃখের সাথে বলেছে যে এটা আমাদের কথা তারা শোনেনি। তো এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর তিনি বলেছেন যে আমরা চেষ্টা করতে যাব তাদের উপরে আমাদের প্রেশারাইজ করার জন্য। তবে তার কথা বলতেন তিনি অনেক ভালো ব্রিফ পেয়েছেন এখানে, যে আপনারা একটা আইল্যান্ড দিয়েছেন শুনেছি, খুব ভালো কথা, কিন্তু বাংলাদেশ তো এত এত কাজ কেন করবে?
বাংলাদেশের দায়িত্ব না, এটা জাতিসংঘের দায়িত্ব। এটা এবং জাতিসংঘের মাধ্যমে আমরা চেষ্টা করবো যাতে করে আপনাদেরকে আরো সাহায্য দেওয়া হয়। তো এটা একটা খুবই সেম টাইম যে আমাদের ভাষা যেটা বলি আমরা জি ডিপ্লোম্যাটিক, বাট ভেরি ফাইন ডিপ্লোম্যাটিক ওয়ার্ড, ভেরি সেন্সিটিভ ডিপ্লোম্যাটিক ওয়ার্ড বলেছেন। এটা আই লাইক ইট, যে এতটা চিন্তা করে ইত্যাদি করবে। দিস ইজ ওয়াট জন কেরিকে আগে দেখেছি, তাকে আমি আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে সেটা ভিন্ন ব্যাপারে, ভিন্ন সময়ে। জি He's a good man, very sensitive man, and an honest man. That's the best thing about him. জি এবং তিনি বলেছেন যে আমার যে কালিগ যে আমাকে সাকসিড করেছেন, তিনি তিনিও এই ব্যাপারে ওয়াকিবহাল বাংলাদেশ সম্বন্ধে এবং মায়ানমার সম্বন্ধে, এবং আমি তাকে গিয়ে আরো বলবো আবার, আমি এসে আপনাকে দেখে গেলাম। সো হি উইল বি ইন চার্জ অফ দিস প্রবলেম ইন বাংলাদেশ। জি আমি মনে করি যেটা খুব ভালো ভিজিট হয়েছে, ভালো মিটিং হয়েছে। এবং জি, অবশ্যই। আমি এই সময় তিনি যেখানে এসেছেন, এত উচ্চ পর্যায়ের একজন মন্ত্রী প্লাস এসেছেন, এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক আর উন্নয়ন হচ্ছে, সে উন্নয়নের ধারাটি আরো বেগবান হবে। ওয়ালি রহমান স্যার, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা এবার একটু সংযুক্ত অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন আপনার সঙ্গে আমরা আলোচনা করছিলাম। ওয়ালি রহমান স্যারও বলছিলেন যে জলবায়ু বিষয়ক যে সমস্যা এবং সেটি নিয়ে সম্প্রতি জন কেরি সফর, মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ এবং এই জায়গাগুলো একটু আপনার আলোচনা শুনতে চাইবো। ধন্যবাদ। আমরা শুনছিলাম জনাব ওয়ালি রহমান সাহেবের কাছ থেকে যে আসলেই একটা তাৎপর্যপূর্ণ এখন জন কেরির যে বাংলাদেশে আগমনটা, এবং আমরা যখন থেকে আশাবাদী হয়েছি, বিশেষ করে প্রেসিডেন্ট জো বাইডেন যখন জলবায়ু পরিবর্তন বিষয়টাকে একটা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নয়, সারা পৃথিবীর জন্য মনে করেছিলেন যে একটা সংকট, এবং এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তার যেই বৈদেশিক নীতি, তার যেই ডিপ্লোমেসি বা তার এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তার একটা বিষয় হিসেবেও এটাকে ধরেছেন। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে খুব গুরুত্বের সাথে এই জলবায়ু পরিবর্তনটা বিষয়টাকে নিয়েছেন। এবং আমরা দেখেছি যে জন কেরির যেই বাংলাদেশে আগমনটা, মাননীয় প্রধানমন্ত্রীকে যেই সম্মানের সাথে নিজে এসে আমন্ত্রণ জানাচ্ছেন, সেটাও কিন্তু বিশ্বব্যাপী কিন্তু আলোচনা হচ্ছে। অর্থাৎ আমাদের যেই পররাষ্ট্রনীতি বলেন, সেই পররাষ্ট্রনীতি বা আমাদের জলবায়ু পরিবর্তন বলেন, সবকিছু আসলে দেখা গেছে যে আমরা বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তন নিয়ে যে অভিযোজন বা আমাদেরকে যে একটা রেজিলিয়েন্স কান্ট্রি বলা হয়, সেই রেজিলিয়েন্স কান্ট্রিটা আমরা শুধুমাত্র রেজিলিয়েন্ট নিজেরা হয়েছে, কিন্তু অভিযোজন কৌশলের জন্য আমাদের কিছু উপশম কৌশল, যেটাকে আমরা মিটিগেশন অ্যাপ্রোচ বলি, সেটা প্রয়োজন। এবং সেখানে যদি যেসব দেশ আসলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, অর্থাৎ সবচাইতে বেশি বলা মানে কার্বন এমিশন কারা করছে, মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এর আগে যখন আমাদের ইউনাইটেড স্টেটস যখন এটাকে গুরুত্বই দিচ্ছিল না, এবং আমরা যদি দেখি যে আমাদের যেই জলবায়ুর যে সম্মেলনগুলি COP25 জন্য আমরা যদি কনফারেন্স অফ পার্টির যেই 25 নম্বরের কথা যদি বলি, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্যারিস চুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এবং এই যে প্যারিস চুক্তি বাস্তবায়নের যে একটা রূপরেখা বা পেতে যাচ্ছি আমরা, হ্যাঁ, যে আমাদের যে জলবায়ু সম্মেলনে যে বিশ্ব নেতারা যোগ দিচ্ছেন 40টা দেশ থেকে, এটা যে একটা অর্থনৈতিক সুযোগ সুবিধা এটার আছে। এবং বিশ্বকে যদি আমরা অর্থনৈতিক মোকাবেলাটা করতে হয়, অর্থনীতির যেই আমরা মনে করি অর্থনীতি যেদিকে যাবে পিছন দিকে, বিশেষ করে কোভিড এর সাথে যদি তুলনা করি, তাহলে অন্যতম কিন্তু একটা বিষয় হচ্ছে এই ক্লাইমেট অ্যাকশন বা ক্লাইমেট যে ঝুঁকিটা, জলবায়ু পরিবর্তন জড়িত ঝুঁকিটা কমানো। আমরা জানি যে নভেম্বরে যে জলবায়ু সামিটটা হবে, হওয়ার কথা, সেখানে যদি মনে করি যে এই সলিউশন গুলি, এখানে আমাদের জন কেরির ভিজিটটা খুব তাৎপর্যপূর্ণ। এবং আপনারা এর আগে হয়তো দেখেছেন যে
আমাদের যে ক্লাইমেট, মানে বাংলাদেশকে বলা হয় দুর্যোগের জন্য বা জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগের একটা সবচাইতে নাজুক দেশ। এবং যে মার্শা বার্নিকাটেরও একটা বক্তব্য আমরা এর আগে দেখেছিলাম যে তিনি বলেছিলেন যে বাংলাদেশ, আরো অনেকেই বলেছেন বিশ্ব নেতৃত্বের মধ্যে, তারপরেও বলেছে যে বাংলাদেশের যে একটা নেতৃত্ব জলবায়ু পরিবর্তন অ্যাড্রেস করার ক্ষেত্রে এইখানে আমরা বাংলাদেশকে একটু বেশি গুরুত্ব দেয়া, এবং এই যে আমাদের যে ফোরামগুলি আছে, ক্লাইমেট ভালনারেবল ফোরাম বলেন, আমাদের ভালনারেবল 20 গ্রুপ, যে যে বিষয়গুলি, যে কমিটিগুলি আমরা দেখি যে বাংলাদেশ দায়ী না, কিন্তু বাংলাদেশ নদী ভাঙন বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের প্রবণতা দেখা যাচ্ছে। জন কেরির ভিজিটের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি নিজের একটা টুইট করেছেন এবং সেখানে কিন্তু উনি বলেছেন যে আমাদের যে ক্লাইমেট ডিসিশন মেকিং বা জলবায়ু পরিবর্তন জনিত যে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, সেখানে নারীর যে ক্ষমতায়নের বিষয়টা আছে সেখানে গুরুত্ব দিতে হবে। সেই জন্যই আমি নারী নেতৃত্বের দিকে তাদেরকে ভিজিট করছি এবং সেই জন্যই আসলে আমরা জলবায়ু পরিবর্তনের যেই সামনের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টা আমরা দেখি। এখন আমাদের নারী নেতৃত্বের কথা কেন এসছে আপনারা জানেন যে বাংলাদেশে মাননীয় ডক্টর মাহবুবা, আপনার কাছে আমরা আসবো, আবার আলোচনা আসবো। আমরা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পর আবার আলোচনায় আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ইভেল 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম করোনাকালীন পরিস্থিতি এবং সেই সাথে করোনাকালে জন কেরি সফর বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা আবার আলোচনায় ফিরবো ডক্টর তারেক হোসেন স্যারের কাছে। স্যার, আমরা এবার একটু আপনার কাছে আলোচনা শুনতে চাবো যে এই যে সার্বিক পরিস্থিতি আমরা দেখছি নাজুক অবস্থা এবং করোনা সংক্রমণ বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে, সরকারের সামনে লকডাউন, কঠোর লকডাউনের ঘোষণা এসছে, তার সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থার দিকে একটু নজর দিতে চাই। আমরা জানি যে গত বছর বেশ কিছু বড় বড় আইসোলেশন সেন্টারের কথা হয়েছিল এবং সেগুলো গঠিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেগুলোর আসলে বর্তমান অবস্থাটা কি এবং সামনে যদি এরকম পরিস্থিতি আরো বাড়তে থাকে আমরা কি আসলে প্রত্যাশা করব, কি করণীয় রয়েছে? ধন্যবাদ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের রিসোর্স কিন্তু লিমিটেড, আমাদের ফান্ডিং লিমিটেড। আমরা যখন প্ল্যানিং করি পরিস্থিতি গত 2020-তে আমাদের, আপনি জানেন যে আসলে রোডের মধ্যে রোডের মধ্যে আমাদের একটি আইসিইউ করা হয়েছিল। কত কোটি টাকা আমাদের মনে নেই, তবে 20 কোটি টাকার উপরে আলো এটাকে পরে ব্যবহৃত হয় নাই। রোগীর অপতুলতা কর্তৃপক্ষ করছেন এবং এটা কোনোভাবে ব্যবহার হয়নি। এখন দেখা যাচ্ছে যে ওই জিনিসটা ব্যবহার করা হচ্ছে না। আমাদের যেখানে এটা দরকার ছিল, আমার মনে হয় এটা একটা গ্রেট মিস্টেক যে ওইটাকে বাদ দিয়ে আবার নতুন করে করা হচ্ছে যে নতুন হসপিটাল বানানো। ওটা কি ওই জিনিসটা কি অবস্থা আছে, ওটাকে কি রিপেয়ার করতে বা রিহ্যাবিলিটেশন করতে ওইটা চালু করা যায় না। ওই আপনার মনে আছে রিএনসিসিতে একটা হসপিটাল বানানো হয়েছিল, আইসিইউ। এখন ওই একই বিল্ডিং এ 3 তলায় একটা বানানো হচ্ছে, ওইটা কি না করে এগুলা আসলে কি আমার মনে হয় এগুলা গুরুতর মিসম্যানেজমেন্ট, কমপ্লিট রিসোর্সের অপচয়। আমাদের কুইক করতে হবে এবং আমাদের রিসোর্সটাকে এমন ভাবে ইউজ করতে হবে যেন আমরা ম্যাক্সিমাম ইম্প্যাক্ট পাই। প্ল্যানিং এ আমাদের প্রবলেম রয়েছে, এই প্ল্যানিং প্রবলেমে আমরা গত বছর কথা বলেছি, আমাদের কোঅর্ডিনেশনের প্রবলেম আছে। এইবার এই জিনিসগুলি যেটা এখন যাই হোক, এই অবস্থায় আমাদের তো হসপিটাল বেড দরকার। এখন আমি আর ওই প্রোগ্রাম ইভ্যালুয়েশন করতে বসছি নাই, প্রোগ্রাম ইভ্যালুয়েশন করে দেখলাম যে আসলে আমাদের আসলে কিছু দক্ষতা রয়েছে, প্ল্যানিং এর অভাব রয়েছে। এবং আমি বারবার বলছি যার কাজ সাকিব করতে হবে। আমাদের ক্রিকেট টিমে সাকিব যদি ফুটবলে অধিনায়ক করে দেওয়া হয়, সাকিব খেলতে পারবে ফুটবল? তাহলে যাকে যে কাজ দেওয়া দরকার, যে করা দরকার, যার এক্সপার্টিস যেখানে করতে হবে। জানেন এইসব করতে হয় সে আমাদের জনগণ সাপোর্ট করে, যারা সাপোর্ট করে। এবং করোনার ক্ষেত্রে আসলে শুধু গরিব মানুষ বা যে মধ্যবিত্ত সাপোর্ট করেন না, তাদের সবকিছুই আছে। যাদের টাকা পয়সার অভাব নাই তারাও সাপোর্ট করে, কারণ
সারা দুনিয়া থেকে একই অবস্থা, ট্রিটমেন্টে কোথায় যাবেন ওনারা, বিদেশে ট্রিটমেন্ট করতে গিয়েও লাভ হবে না। তারপরে আমরা দেখেছি আল্লাহ সবাইকে ভালো একটা খুব ব্লেস করুক, আমরা দেখেছি অনেক বড় বড় উইকেট পড়ে গেছে। হ্যাঁ, অনেক আমাদের সমাজের অনেক ভালো ভালো লোক আমরা হারিয়েছি, অনেক শিল্পপতি হারিয়েছি। তার মানে করোনা তো কাউকে ছাড়ছে না। আমাদের এই যে সম্মিলিত একটা প্রয়াস, এবং আরেকটা জিনিস আমি এই সঙ্গে বলতে চাই, আমাদের প্রাইভেট সেক্টরকে কিন্তু আরো একটি ভূমিকায় নিয়ে আসতে হবে। প্রাইভেট সেক্টর বারবার বলছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা এই ধরনের ক্রাইসিসে, ন্যাশনাল ক্রাইসিসে ইম্পর্টেন্ট। আমি জানি প্রাইভেট সেক্টর নিয়ে আমাদের গত বছর যে স্ক্যান্ডাল হয়েছিল, প্রাইভেট হসপিটালগুলি পারমিশন দেওয়ার পর সাইলেন্স নামক একটা বাজে লোক, কুখ্যাত লোক, অমানবিক লোক ঢুকে পড়েছিল আমাদের এই অপারেশনে। কিন্তু আমাদের তো আমাদের দায়িত্ব আছে, আমাদের এই জন্য জেনারেলাইজ প্রাইভেট সেক্টরকে দোষারোপ করা যাবে না। আমাদের ফিল্টারিং থাকতে হবে, আমাদের সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে, আমাদের পরামর্শটা কিভাবে হবে, এবং আমাদের রেগুলার মনিটরিং থাকতে হবে প্রাইভেট সেক্টরে। দেখেন এখন প্রাইভেট সেক্টরের সাথে যদি আমরা টেস্ট নিয়ে চলে যাই, হ্যাঁ, আমরা ভ্যাকসিনেশনে যেতে পারি। ভ্যাকসিনেশন আমরা যদি কি করে স্কেল আপ করতে চাই, ভ্যাকসিনেশন স্কেল আপ করতে হলে আমাদের প্রাইভেট সেক্টরে দরকার হবে। আমরা প্রাইভেট সেক্টরের পলিসি দিয়ে যে আমরা ভ্যাকসিন তারা আনবে কিনা, তারা হলে কোন প্রাইসে এটা যাবে এবং কারা পাবে, এই ধরনের আমাদের অনেক সুযোগ আছে। ভ্যাকসিনেশন আমরা ভ্যাকসিনেশন অনেক বেশি দিতে হবে, অনেক দিতে হবে, কিন্তু সেখানে একটা পসিবিলিটি আছে এইটা করে তাদের রয়েছে রেসপন্সিবিলিটি দেশটা তো তাদেরও, তাদেরকে আরো একটু আমি যেটা বলতে চাই অতটা আমি হ্যাঁ কিছুটা কি করতে হবে যেন জনগণের সেবা হয়। আমাদের 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 কিন্তু দক্ষতা বেড়েছে। হ্যাঁ, আমাদের যারা চিকিৎসা দিচ্ছেন তাদের দক্ষতা বেড়েছে, তাদের হাতে টুল গুলি দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাদের হাতে তাদের টুল দিলে হবে না, তাদের জন্য একটা সিস্টেম থাকতে হবে, যেন একটা কাজের পর কোনো একটা কাজের পর রেস্টিং এ যেতে পারে, রেস্টিং এর পর এনাফ রেস্ট হওয়ার পর তারা যেন রোস্টারিতে ডিউটি করতে পারে, তাদের ফেসিলিটিস দিতে হবে। তাহলে আমরা যে আশা করি যে এক্সপেকটেশন ভালো ট্রিটমেন্ট, হ্যাঁ সঠিক ট্রিটমেন্ট সেটা পারবো। আর টোটাল ব্যবস্থা থেকে একটা কোঅর্ডিনেশন সেলের মধ্যে নিয়ে আসতে হবে। এই কোঅর্ডিনেশন সেলটা কি ইম্পর্টেন্ট, মনিটরিং করতে হবে। না হলে আমরা যতই হাইওয়েতে গাড়ি চালাতে থাকি, আমাদের গাড়ি কিন্তু হাইওয়ের পাশে রোডে পড়ে যাবে। কারণ আমাদের বুঝতে হবে যে আমরা কোথায় যেতে চাই এবং সম্মিলিত ভাবে যেতে চাই। সুতরাং আমাদের এই প্রতিটা স্টেপে এটা এত কঠিন সময়, এই কঠিন সময় যদি আমরা ভুল করি, আমরা রিসোর্স যদি নষ্ট করি, আমরা কাজ যদি ডুপ্লিকেট করি, তাহলে মুশকিল হবে। আর আমি একটা জিনিস বলতে চাই, আমাদের পাবলিক অ্যাওয়ারনেস আরো একটু বাড়াইতে হবে। পাবলিক ইনফরমেশন সিস্টেম যেটা বলে আমাদের পাবলিককে এই ভ্যাকসিন সম্বন্ধে তাদের সমস্ত কিছু জানাতে হবে। কারণ দেখেন সেকেন্ড ডোজে আমরা আশা করছি যাদেরকে ফার্স্ট ডোজ দিয়েছি তারা সবাই ক্লিয়ার আছে, যেটা তাদের সেকেন্ড ডোজ নিতে হবে। তো সুতরাং এই অবস্থায় আমাদের কমিউনিকেশন ক্যাম্পেইনটাকে আমাদেরকে বাড়াতে খুব সিস্টেমিক ওয়ে করতে হবে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও ওয়ালিউর রহমান স্যারের সাথে সংযুক্ত হবো। স্যার, আমরা বিরতির আগে আপনার কাছ থেকে শুনছিলাম যেটি যে জন কেরির সফর বাংলাদেশ, ভারত এবং আমাদের জানি যে দিল্লি থেকে তিনি এখানে এসেছেন, এবং আমরা এও জানি যে বাংলাদেশ সেনাপ্রধানের আমন্ত্রণে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশ অবস্থান করছেন, এবং তিনি আমাদের দ্বিপাক্ষিক উন্নয়নের জায়গাগুলো নিয়ে আরও কীভাবে ত্বরান্বিত করা যায় সেগুলো নিয়েও কথা হচ্ছে। এবং এই যে বৈশ্বিক একটি রাজনীতিতে বাংলাদেশের অগ্রগতি, এবং সেই সাথে সাথে আপনি একটু আগেই বলছেন যে জন কেরি সাহেবের বাংলাদেশের যে সফর, এই জায়গাগুলোয় বাংলাদেশের অগ্রগতির জায়গাটি একটু শেষ দিকে আলোচনা শুনবো। তারিখের কথায় একটা কথা আমি কি সংযোজন করতে পারবো? জি অবশ্যই। যে যেটা বলছিলেন এটা আমাদের জন্য জানা খুব দরকার। যে যে পূর্বাঞ্চলের কথা বলছিলেন, ইফ আই রিমেম্বার ওয়েল, যে পূর্বাঞ্চলে একটা কোম্পানি আছে বসুন্ধরা, তারা একটা 3000 বেডের একটা হসপিটাল কাইন্ড অফ থিং তারা প্রস্তুত করেছিল। তো সেখানে কিন্তু দেখালো কালকে একটা টেলিভিশনে যে সেখানে কিছু না এখন। আর যে কথাটা ডক্টর তারেক বলছিলেন যে সে 8 তলার বিল্ডিং এর 7-6, এবং সেখানে উত্তর দেওয়া হলো যে যেখানে বেড এখন আছে সেই বেডে তার সাথে অক্সিজেন ইত্যাদি ইত্যাদি সংযোজন করাটা সম্ভব না, কাজে ওটাকে রেখে আমরা একটা নতুন করে করছি। এই ব্যাপারে ইটস এ কন্ট্রোভার্সিয়াল থিং,
Dr. Tariq is the right person to talk about it. Now, she's the Indian army chief. So, it's a very, very natural inclination এবং সবচেয়ে বড় জিনিস বলে খেয়াল করেছেন যে তিনি আর্মির জন্য স্পেশালি কিছু ভ্যাকসিন নিয়ে এসেছেন। That's a good gesture. Quantity is not important. The quality of the gesture is important. কাজে আমরা জন কেরি সাহেব এসেছেন, চলে গেলেন। আশা করি পরে টনি ব্লিংকেন আসবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী। তিনিও খুব আমাদের বাংলাদেশ সম্বন্ধে সচেতন ব্যক্তি। কাজে দিস ইজ গুড থিং ফর বাংলাদেশ অ্যান্ড আওয়ার পলিটিক্যাল লিডারশিপ। এবং credit goes to everybody, including particularly যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার শক্ত লিডারশিপ এবং দূরদর্শিতা জন্য আমরা এগোচ্ছি এবং এগিয়ে যাব। এবং আমি মনে করবো যে এগেন সুইচিং অফ লিটল বিট টু ডক্টর তারিক, যে অপটিমিস্টিক যে যেহেতু আমরা একটা যুদ্ধ করছি, মুক্তিযুদ্ধ করছি, আমি একটা মুক্তিযোদ্ধা, আমি পাকিস্তান গভর্নমেন্টে ছিলাম, জেনেভাতে ছিলাম, আমার রেফিউজি ছিলাম। We can do it. This is the most important. What we need is some inspirational approach. Well, unfortunately, without being personal, you and me and everybody, we all know, the whole content knows. The health ministry has not yet been able to get up even one-tenth of the slope that they have to get up. Unfortunately, the most unfortunate. They are just not been able to come to the grips. যেটা একটা লিডারশিপ দরকার সেখানে, সেটা নেই। কোনো ব্যক্তি আমি কাউকে চিনি না সেখানে, আই ডোন্ট নো এনিবডি দেয়ার, বাট দিস ইজ মাই আমি তো সচিব ছিলাম, আমি তো যে স্টাইলিস্ট ছিল, ইম্পর্টেন্ট মিনিস্টার ছিলাম আমি একটা বিচার কাজ চালিয়েছি, বঙ্গবন্ধু খুনিদের বিচার সমস্ত আমার হাতে ছিল, এন্টায়ার বিচার প্রক্রিয়া আমি করেছি। এখন যেমন করছি এন্টায়ার ট্রাইব্যুনাল, যে যারা অন্যায় করেছে সেই খুনিদের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি যারা করেছে, এন্টায়ার ট্রাইব্যুনালের দায়িত্বে আমি আছি। I have a responsibility. I know what I have to do. I'm on the training দিব আবার। But you see, this kind of attitude that I'm taking, they're good people. They're good people. But they should be their approach should be more patriotic and also more to the point. They must do their homework. They don't do their homework at all. I'm not blaming anybody, but this is the impression I get as a citizen of the country. জি, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন, আপনার কাছ থেকে যদি জানতে চাই, আপনি একটু আগে বলছিলেন যে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ একটি সফল দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে এখন স্বীকৃত, এবং সেই সাথে সাথে এই যে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক যে জলবায়ু সম্মেলন, সবকিছু মিলিয়ে সামনের দিনগুলোতে এই জায়গাগুলোয় আমরা আরও কিভাবে ভালো করতে পারি, বৈশ্বিক যে অবস্থান সেখানে আরও কিভাবে ভালো একটা অবস্থান তৈরি হতে পারে, সে জায়গায় আমরা কি করব? ধন্যবাদ। আসলে সারা বিশ্বই তো এখন কোভিড এই অতিমারি মোকাবেলা করছে, জলবায়ু পরিবর্তনও সেটার বাইরে নয়। তো আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করি, যে আমরা আসলে আমাদের তো বাংলাদেশের কনটেক্সটে যদি বলি, যে বাংলাদেশে তো আমরা একটা ভিশন 2021 যেটা রূপকল্প করা হয়েছে, পাশাপাশি আমরা আবার ভিশন 2041 অর্থাৎ 2041 রূপকল্প বাস্তবায়নের দিকে যাচ্ছি। আমাদের আবার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাও আছে, যেখানে আমরা দারিদ্র্য বিমোচনের জন্য যে পরিকল্পনাগুলি করা হয়েছে। এখন এই যে দারিদ্র্য দূরীকরণের জন্য, যেহেতু আমরা যদি দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে তুলনা করি, তাহলে বাংলাদেশ কিন্তু জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ বা জলবায়ু পরিবর্তনে নাজুক অবস্থায় আছে ভৌগোলিক কারণে, এবং এই ভৌগোলিক কারণে আমাদের যেই ক্ষতি হয়, সেই ক্ষতিগুলি কাটিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সবার অবদানই আছে। এবং আমি যেহেতু দুর্যোগ বিষয়ে 3 দশক ধরে গবেষণা করছি, আমি কিছু পরিবর্তন দেখতে পাই, যেখানে আমাদের এই জলবায়ু পরিবর্তন আর দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে
বিভিন্ন আমাদের লোকায়ত জ্ঞান, অভিযোজন কৌশল এগুলির উপর গুরুত্ব দেওয়া আগে হতো না, কিন্তু বর্তমানে দেয়া হচ্ছে। এখন এই অর্জনগুলি যদি আমরা বাস্তবায়ন করতে চাই বা ধরে রাখতে চাই, তাহলে আমাদের আসলে যে জায়গাগুলিতে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে আমরা সবসময় বলি যে দুর্যোগ আক্রান্ত এলাকাগুলোতে যে ধরনের সমস্যাগুলি হয়, আমরা আমফান মোকাবেলা করার সময় দেখেছি যে বাংলাদেশ আমফান ঘূর্ণিঝড়টা কিন্তু মোকাবেলা করেছে 2020 সালে এই কোভিড-19 এর মধ্যে। এবং সেখানে একটা চ্যালেঞ্জ ছিল যে এখানে কিভাবে আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে শারীরিক বা সামাজিক দূরত্ব বজায় রাখবো। তো সেই জায়গাগুলি দেখা, এবং আমি মনে করি যে আমরা দেখেছি দুর্যোগেও বিভিন্ন ধরনের সহিংসতা বেড়ে যায়, যেটা নারীর উপরেই সহিংসতাটা আমরা দেখেছি। সুতরাং যে ধরনের বিশেষ করে প্রণোদনাগুলি দেওয়া হয়েছে কোভিড-19 মোকাবেলার জন্য, আবার আমাদের এই জলবায়ু পরিবর্তন জনিত কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, যেটা ইতিমধ্যে কিন্তু এই বিভিন্ন জেলায় বন্যা এবং ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকা, নদী ভাঙন এলাকা, নারী শিশু প্রবীণদের প্রাধান্য দিয়ে যে সেবা নিশ্চিত করার বিষয়, সেটা দেখা হয়েছে। এখন আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের যে আপনারা জানেন যে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হয়েছে, এবং কেন হয়েছে তার অবশ্যই একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা অর্থনৈতিক মোকাবেলাটা, গ্রোথ রেটটা দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা এই প্রবৃদ্ধিটাকে এখনো পর্যন্ত আমাদের বেশি আছে, কিন্তু আমরা জানি না যে ভবিষ্যতে কি হবে। এবং আমাদের যে বাংলাদেশকে নিয়ে যে সারা পৃথিবী আলোচনা করে, সেটা কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে জড়িত, এবং পাশাপাশি উন্নয়নশীল দেশে উত্তরণটা জড়িত আছে। তো বাংলাদেশকে রেজিলিয়েন্স দেশ দেখানোর পিছনেও আমরা মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা আছে। এই জন্য 2015 সালে তিনি চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তো এইভাবে আমাদের বাংলাদেশ অনেক ধরনের 2010-এর পর থেকে অনেকগুলি আইনি কাঠামো তৈরি হয়েছে, অনেকগুলি মানে বন্যপ্রাণী সংরক্ষণ, যেগুলি আমাদের আসলে কনজারভেশন, ন্যাচারাল কনজারভেশন জিনিসগুলি হারিয়ে গিয়েছিল, সেগুলি আমরা জীববৈচিত্র্য রক্ষা আইন আমি বলতে পারি, জলবায়ু পরিবর্তন তহবিল গঠনের কথা বলতে পারি, এমনকি ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ, এগুলি সবকিছু আমি বলি, পরিবেশ, ইটিপি মেনে শিল্প কারখানাগুলি চালানো, তারপরে আমাদের সামাজিক যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে সেখানেও নিরাপত্তা যেভাবে রক্ষা করা যায়, অর্থাৎ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে লবণাক্ত পানি ঢুকে ফসলকে আর ক্ষতিগ্রস্ত না করে। তারপরেও আমরা বলবো যে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ যাই করি না কেন, আন্তর্জাতিক ভাবে যারা জলবায়ু পরিবর্তনের জন্য যেসব উন্নতশীল দায়ী, সেখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে জন কেরির ভিজিটটা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই পরিকল্পনাগুলি বাস্তবায়নে বাংলাদেশ বা কোনো দেশই, যারা উন্নয়নশীল দেশ বলেন, স্বল্প উন্নত দেশ বলেন, তাদের একটা পক্ষে সম্ভব নয়, বরং যারা এই কার্বন নির্গমন করছে, আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন শূন্য নির্গমন নীতির কথা, শিল্পের ক্ষেত্রে, আমাদের শিল্পের ক্ষেত্রে সেটা বিশ্বব্যাপী হওয়া উচিত। তো এইভাবেই আমি মনে করি যে আমাদের আসবে এবং বাংলাদেশ সারা বিশ্ব একটা ভালো ফল পাবে। জি, আমরা সে প্রত্যাশা রাখছি। আমরা শেষ দিকে চলে এসেছি। যাওয়ার আগে যেটি দিয়ে আমরা শেষ করতে যাব, আমরা জানি যে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে, এবং সরকার বারবার অনুরোধ করছেন, এটি আসলে আমাদের সকলের দায়িত্ব, আমাদের সার্বিক যে অগ্রগতি সেখানে এই মহামারীর সাথেও আমাদেরকে সকলকে একযোগ হয়ে কাজ করতে হবে, সতর্কতার কোনো বিকল্প নেই। আমরা সেই অনুরোধ রেখে আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ ডক্টর তারেক হোসেন, ধন্যবাদ ওয়ালির রহমান স্যার, এবং ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন, তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এভিল 21 রাতের আজকে আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি।